চাঁদের বাড়ি এখনো কবির কল্পনায়, কিন্তু মহাকাশে ঘর সম্ভব। সম্ভব সেটা রাশিয়া দেখিয়েছিল, সম্ভব সেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখলেই বোঝা যায়। সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেখানে সুনিতা উইলিয়ামস গিয়ে গবেষণা করতেন, যেখানে আমাদের দেশের শুভাংশু শুক্লাও গিয়েছিলেন, ছিলেন সেখানে বেশ কয়েকদিন, তারপরে ফিরে এসেছিলেন, সেখানকার অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েছিলেন। চীনও নাকি তাদের মতো একটা মহাকাশে ঘর বানিয়ে ফেলেছে। আর এবার ভারত মহাকাশে ঘর বানাচ্ছে। ভারত আসলে ঘর নয়, তাকে গবেষণাগার বলা যায়, ল্যাবরেটরি। ওই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সেখানে শুধুমাত্র একা আমেরিকায় নয়, তার সঙ্গে রাশিয়া, তার সঙ্গে জাপান, তার সঙ্গে ইউরোপের দেশগুলো, সবার অংশীদারিত্ব রয়েছে। সবাই একসঙ্গে সেখানে গবেষণার জন্য বিজ্ঞানীদের পাঠান। যে গবেষণা হয় সেখান থেকে সেই গবেষণার ফল সবাই একসঙ্গে ভাগ করে নেন। কিন্তু ভারত যে স্পেস স্টেশন তৈরি করছে, সেই স্পেস স্টেশন হবে একেবারে নিজস্ব, অর্থাৎ ভারতের নিজের ঘর মহাকাশে। এবং এটা যে খুব বেশি দিন লাগবে তৈরি হতে তা কিন্তু নয়। তার সবচেয়ে বড় প্রমাণ, এটা অন্তত 2019 সাল থেকে একটা জল্পনা চলছিল এবং ইসরো পরবর্তীতে 2024 সালে দেখা গিয়েছে, 2025 সালে দেখা গিয়েছে। 2025 সালে তৎকালীন ইসরো চেয়ারম্যান তিনি তো বলেইছিলেন যে আমাদের প্রজেক্ট রয়েছে, আমরা একটা স্পেস স্টেশন বানাবো, এবং তার নামও ঠিক হয়ে গিয়েছিল, BAS, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। অন্তরিক্ষে ভারতের একটা থাকার জায়গা, স্টেশন। তো এবার দেখা গেল 2026-এ দাঁড়িয়ে মেলবোর্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন যে আমরা গগনযান করছি। গগনযান মানে বুঝছেন তো, মানে ম্যানড মিশন। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है। এতদিন পর্যন্ত আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি, কিন্তু মানুষ কখনো যায়নি, অন্তত দেশীয় প্রযুক্তিতে, ভারতের প্রযুক্তিতে। গগনযান মিশন হলো তেমন একটা মিশন যেখানে মানুষ মহাকাশে পাঠানো সম্ভব হবে। কিন্তু মানুষ মহাকাশে পাঠানোর পর মহাকাশ থেকে ফিরিয়ে আনা, সেই প্রক্রিয়াটা আরও জটিল। সেই প্রক্রিয়ার জন্য তার পরের ধাপ, অর্থাৎ মানুষ মহাকাশে যাবে, সেখানে তার বসবাসযোগ্য একটা বন্দোবস্ত করা হবে এবং সেখানে সে কিছুদিন কাটিয়ে আবার ফিরে আসবে। সেই জায়গাটা হলো স্পেস স্টেশন। আমাদের চাঁদ উপগ্রহ এবং যে কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে ঘোরে, ঠিক সেইভাবেই এই স্পেস স্টেশন পৃথিবীর চারপাশে ঘুরবে এবং পৃথিবী ভূপৃষ্ঠ থেকে বেশ কিছুটা উচ্চতায় মহাকাশে এই স্পেস স্টেশন থাকবে। যে স্পেস স্টেশনে স্পেসশিপ যাবে, গিয়ে ডকিং হবে, অর্থাৎ স্পেস স্টেশনে ডকিং হবে, সেখানে থামবে এবং সেখান থেকে একটা টিউব, সেই টিউবের মধ্যে দিয়ে মহাকাশচারীরা বা বিজ্ঞানীরা তারা স্পেস স্টেশনে যাবেন, গিয়ে সেখানে তাদের থাকার জন্য, খাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে এবং গবেষণার জন্য। মহাকাশ বিজ্ঞানের যে গবেষণাগুলো ভূপৃষ্ঠে বসে করা সম্ভব হয় না বা অত নিখুঁত ফল পাওয়া যায় না, সেই সব গবেষণাগুলো করার জন্য ওই স্পেস স্টেশন, সেই স্পেস স্টেশনে তারা গবেষণা করবেন। একটা নির্দিষ্ট সময়ের পরে তারা আবার ফিরে আসবেন, আবার একটা দল যাবে, তারা সেখানে গবেষণা করবেন। চলতেই থাকবে এই প্রক্রিয়া। অর্থাৎ মহাকাশ বিজ্ঞানে একটা বড় লাভ বলা যেতে পারে। এবং শুধুমাত্র মহাকাশ বিজ্ঞানে একটা বড় সাফল্য তাই নয়, বরং মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা যারা চর্চা করছে, যে দেশগুলি চর্চা করছে, তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে উঠে যাওয়া, আর সেই কাজটাই করছে ইসরো। একেবারে দেশীয় প্রযুক্তিতে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হবে এই স্পেস স্টেশন। এই স্পেস স্টেশন এতটাই বড় হবে, এটা একেবারে তো উৎক্ষেপণ করা সম্ভব নয়। একটা নির্দিষ্ট অরবিটে, লো অরবিটে একটা নির্দিষ্ট জায়গায় এটাকে স্থাপন করতে হবে, তো একসঙ্গে করা সম্ভব নয়। এখনো পর্যন্ত ইসরো থেকে যা খবর পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন সূত্র মারফত আমরা যা জানতে পারছি, 5টা মডিউলে ভাগ করা হচ্ছে এবং সম্ভবত 2028 সালেই প্রথম মডিউল পৌঁছে যাবে মহাকাশে। মডিউল মানে এক একটা ভাগ, এক একটা টুকরো। প্রথম টুকরো গিয়ে পৌঁছবে মহাকাশে এবং একটা নির্দিষ্ট অরবিটে সেটা পৃথিবীর চারপাশে ঘুরবে এবং
পরের মডিউলটা তারপরে পাঠানো হবে ঠিক দিনক্ষণ সময় মেপে একদম নিখুঁতভাবে, যাতে এই অরবিটটা ঘুরছে পৃথিবীর চারপাশে, মানে এই অরবিটে প্রথম মডিউলটা ঘুরছে পৃথিবীর চারপাশে, ঘুরতে 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 ঠিক এই রকম জায়গায় আসবে তখন এই অরবিটটা মানে এই মডিউলটা গিয়ে আবার এই মডিউলের সঙ্গে লাগবে, জোড়া লাগবে। এইভাবে 5টা মডিউল পাঠানো হবে এবং সম্ভবত 2035 বা 2040-এর মধ্যে 5টা মডিউলই পৌঁছে একসঙ্গে অরবিটের একই জায়গায় একটা আরেকটার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে বা লক হয়ে যাবে এবং তৈরি হয়ে যাবে BAS, অর্থাৎ ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। এবং সেই দিনের জন্য অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা। প্রচুর বিনিয়োগের কথা বলা হচ্ছে, প্রচুর বিনিয়োগকারী আসছেন, তবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ভারতীয় বিনিয়োগকারীদের এবং দেশীয় প্রযুক্তিতে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে করার কারণই হচ্ছে যে যাতে কোনোভাবেই কোনো দেশের মুখাপেক্ষী না হয়ে থাকতে হয়। মেক ইন ইন্ডিয়া এই স্লোগান আমরা 2014 সাল থেকে শুনেছি এবং তারপর থেকে দেখেছি ধীরে ধীরে কীভাবে আত্মনির্ভর হচ্ছে ভারত। আমাদের যদি ওষুধও কিনতে হয় তাহলে সেই ওষুধের যে মূল উপাদান, সেই মূল উপাদান আসতো চীন থেকে, এখনও আসে। তবে এখন পরিমাণ কিছু কমানো সম্ভব হয়েছে, আমদানির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হয়েছে ভারতেই সেই মূল উপাদান তৈরির কাজ শুরু হওয়ার পরে। সার আসে আমাদের কোথা থেকে? সার আসে বিদেশ থেকে। তো আমাদের দেশেও এখন সার তৈরির কাজ শুরু হয়েছে। মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা যাতে আর অন্য দেশের মুখাপেক্ষী হয়ে না থাকি সেই ব্যবস্থা করা হচ্ছে। কারণ জিওপলিটিক্স এমন একটা ব্যাপার, কখন কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো খারাপ হয়ে যায় আগে থেকে বোঝা মুশকিল। যদি আমরা অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকি তাহলে পরবর্তীতে গবেষণা যাবে আমাদের থমকে, কাজ যাবে আটকে, এবং আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্ট নিয়ে হয়তো অন্য কেউ হয়তো আমাদের আগেই স্পেস স্টেশন পাঠিয়ে বসে থাকবে মহাকাশে। তো সেই জন্য সিদ্ধান্তই নেওয়া হয়েছে যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের টেকনোলজি ব্যবহার করে আমাদেরই দেশের যারা বিনিয়োগকারী আছেন সেই বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে তাদের কাছ থেকে তাদের বিনিয়োগে বা তাদের পুঁজিতেই তৈরি হবে BAS, অর্থাৎ ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। এই ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরি করা এত সহজ কাজ নয়। অন্তত যারা পদার্থবিজ্ঞানী বা জ্যোতির্বিজ্ঞানী যারা রয়েছেন তারা মনে করছেন কাজটা কিন্তু যথেষ্ট কঠিন। তার কারণ একা একটা দেশের প্রযুক্তি বা যে পরিমাণে বিপুল পরিমাণ টাকা লাগে এই পুরো কাঠামো তৈরি করতে গেলে, পরিকাঠামো তৈরি করতে গেলে তা খুব সহজ নয়। আর সেই জন্য এই 3-4টে দেশ কোলাপ করে বা 3-4টে দেশ একসঙ্গে যৌথভাবে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন চালায় এবং অন্যান্য দেশও তাদের মতো সহযোগিতা করে। সেক্ষেত্রে ভারত এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ নিয়েছে যে তারা নিজেরাই যা করার করবে, ফান্ডিং থেকে শুরু করে প্রযুক্তি, টেকনোলজি সব কিছু তারা নিজেরাই দেবে। এবং তাতে সুবিধা যেটা হবে সেটা হলো যে মহাকাশে ভারতের একটা ঘর হবে, যে ঘর একেবারে নিজস্ব ঘর, যে ঘরের দরজা ভারতীয়দের জন্যই খোলা হবে শুধুমাত্র, এবং সেখানে গবেষণা এবং সেই গবেষণালব্ধ ফল শুধুমাত্র ভারতের জন্য, ভারতীয়দের জন্য। আর সেই জন্যই ভারতীয় অন্তরিক্ষ স্টেশন এই নামটা বেছে নেওয়া হয়েছে। এবং বিজ্ঞানীরা বলছেন যে শুরুটা করতে এখনো অনেকটা সময় লেগে যাবে। সফলভাবে প্রাণের স্পন্দন আছে এমন কিছু মহাকাশে পাঠিয়ে আবার সফলভাবে ফিরিয়ে আনা, এই প্রযুক্তিটা যতক্ষণ না পর্যন্ত সাফল্যের সঙ্গে বেশ কয়েকটা ট্রায়াল দেওয়ার পর যখন সফল হওয়া যাবে বা বেশ কয়েকবার সফল ট্রায়াল দেওয়ার পর তারপরেই এগোনো সম্ভব হবে। দুটো কাজ, প্রথমত সেই সিস্টেম, সেই প্রযুক্তি তৈরি করা, যে প্রযুক্তিতে একটা সেলের মাধ্যমে নিয়ে যেতে হবে মহাকাশচারীকে বা বিজ্ঞানীকে এবং ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত সেই প্রযুক্তি তৈরি করা যে প্রযুক্তির মাধ্যমে উপরে মহাকাশে প্রাণের স্পন্দনে কোনো সমস্যা না হয়, অর্থাৎ বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছুতে কোথাও বাধা যেন না আসে। এক কথায় বলতে গেলে বাসযোগ্য একটা চেম্বার তৈরি করা, সেই চেম্বারে যাতে 4-5 জন বা 6-7 জন থাকতে পারেন। এই দুটো কাজ প্যারালালি একসঙ্গে হবে এবং এই দুটো কাজ নিয়ে পরিকল্পনা যেমন হয়েছে তেমন একটা লক্ষ্যমাত্রাও ঠিক করা হয়েছে। 2035-এর মধ্যে বা 2038-এর মধ্যে একটা আপাত দৃষ্টিতে দেখা যায় এরকম একটা জায়গা তৈরি হয়ে যাবে বা হয়তো কাজটা অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছেন। কিন্তু কিছু কিছু বিষয় গোপনীয়তা থাকে, সেই গোপনীয়তার জায়গা থেকে এখনই ইসরো পুরোটা বলতে চাইছে না বা বলা সম্ভব নয়। কিন্তু এটুকু অন্তত ইসরো জানাচ্ছে যে যেভাবে বিজ্ঞানীরা কাজ করছেন এবং যেভাবে সাফল্য মিলছে একের পর এক,
তাতে খুব বেশি দিন নেই যে চাঁদে বাড়ি না হোক, মহাকাশে ভারতের নিজস্ব একটা ঘর হবে, যে ঘরের নাম ঠিক করা হয়ে গেছে। ঘরের নাম ভারতীয় অন্তরিক্ষ স্টেশন।